আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ডোমেন হোস্টিং কি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে ওয়েবসাইট তৈরি করতে হয়। কোনো সময় বিজনেস গ্রো করার জন্য অথবা বায়ারকে পোর্টফোলিও দেখানোর জন্য বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের ওয়েবসাইট তৈরি করতে হয়। ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের প্রথম দুটি বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে ডোমেন অ্যান্ড হোস্টিং, তারপরে অন্যান্য। তো মেন যে দুইটি জিনিস দরকার তা হচ্ছে ডোমেন অ্যান্ড হোস্টিং। আজকের ভিডিওতে আমরা জানবো ডোমেন এবং হোস্টিং কি, এগুলো কত প্রকার, কি কি, এবং এগুলিকে আদৌ ফ্রি পাওয়া যায় কিনা, এবং বাংলাদেশে কি কোনো ভালো প্রোভাইডার আছে কিনা। তো আমরা বেশি কথা না বলে আমি শুরু করতে, যদিও এর আগে আমার ইউটিউব চ্যানেলে একটি হোস্টিং কি নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে, যেটি আমি এআই এর মাধ্যমে তৈরি করেছি। তারপরে আমি ডোমেন এবং হোস্টিং নিয়ে আবার একটি ভিডিও শুরু করছি। তো চলুন বেশি কথা না বলে আমি মূল ভিডিওতে চলে যাই। তো ডোমেন এবং হোস্টিং কি, আমরা প্রথমে বলে দেই আমাদের ভিডিও কি কি পার্টে ভাগ করা আছে। প্রথম হচ্ছে হোস্টিং। হোস্টিং এর প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ হোস্টিং। তারপর আমরা জানবো টাইপস অফ হোস্টিং, হোস্টিং এর প্রকারভেদ। তারপর হচ্ছে ডোমেন। ডোমেনে আমরা প্রথম জানবো হচ্ছে ডোমেন কি, হোয়াট ইজ ডোমেন। তার বডি পার্টস অফ, এখানে ডোমেন লিখেছি, এটা ইউআরএল। আমাদের কিন্তু ডোমেন সম্পর্কে জানার সময় ইউআরএলটাও একটু জানতে হবে, ইউআরএল এ কোন অংশে কি থাকে। তো এটা আমরা যখন কোডিং করতে যাই তখনই এটা আমাদের প্রয়োজন পড়ে। তো বডি পার্টস অফ ইউআরএল, দেন টাইপস অফ ডোমেন, ডোমেনের প্রকারভেদ, এবং লাস্টে আমরা বোনাস হিসেবে একটি রাখছি, এটা হচ্ছে টপ প্রোভাইডার বা বেস্ট প্রোভাইডার অফ বাংলাদেশ ডোমেন হোস্টিং। বেস্ট ডোমেন অ্যান্ড হোস্টিং প্রোভাইডার অফ বাংলাদেশ, বাংলাদেশি বেস্ট কিছু ডোমেন এবং হোস্টিং প্রোভাইডার। তো সব প্রোভাইডাররা কিন্তু ডোমেন ও হোস্টিং প্রোভাইড করে না, কিছু কিছু শুধু হোস্টিং প্রোভাইড করে এবং কিছু কিছু শুধু ডোমেন প্রোভাইড করে, আর কিছু কিছু দুটি প্রোভাইড করে। যেমন ক্লাউড ফ্লায়ার, সেখানে আমরা জানি ডোমেন ম্যানেজমেন্ট করতে পারি, সেখানে কিন্তু আবার ডোমেন রেজিস্টারও করা যায়, তবে সেখানে আমরা হোস্টিং নিতে পারি না। ঠিক এমনই, তবে এখানে কয়েকটা হয়তো বা বাদ যেতে পারে, সবগুলো আমি জানি না, বেশিরভাগই দুটি সাপোর্ট করে। আমরা নেক্সটে হোয়াট ইজ হোস্টিং। আমরা হোস্টিং যা জানি সেটা হচ্ছে একটা, হোস্টিং হলো একটি স্পেস যেখানে কোনো ফাইল রাখলে তা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায়। আমরা ইন্টারনেটে যত ফাইল, তথ্য, উপাত্ত বা ওয়েবসাইট দেখতে পাই সব কিছু একটি হোস্টিং সার্ভারে রাখা হয়ে থাকে, যেখানে 24 ঘন্টা দ্রুতগতি সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ এবং সার্ভার সবসময় সচল রাখার জন্য অনেক লোক কাজ করে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পারি যে আমরা নিজেদের কম্পিউটার বা পিসিকে একটি হোম সার্ভার তৈরি করতে পারি। তো একটি সার্ভার তৈরি করতে কিন্তু 24 ঘন্টা দ্রুতগতি একটি ইন্টারনেট সংযোগ রাখতে হয়, এবং সম্ভব হলে একটি স্পেসিফাই আইপি অ্যাড্রেস রাখার চেষ্টা করতে হবে। তো অনেক আইএসপি থেকে এই আইপিটা, স্পেসিফাই আইপিটা ফ্রি দেয়, আবার অনেক আই আইএসপি থেকে এটার জন্য টাকা নেয়। তো আমাদের হচ্ছে হোয়াট ইজ হোস্টিং। তো হোস্টিং নেওয়ার সময় কিন্তু একটা সার্ভার মাধ্যমেও কিন্তু এটা করা যায়, তবে সার্ভার মাধ্যমে এটা রান করা হয়, ফাইলগুলো ইন্টারনেটে দেখানো হয়। তবে যদি হোস্টিং না থাকে তাহলে এই ফাইলগুলো ইন্টারনেটে দেখা যাবে না যদি সার্ভার থাকেও। তো আমরা হোস্টিং কেনার সময় কিন্তু সার্ভার এটা থাকে এই হোস্টিং এর সাথে। তো আমি এটা মনে করে দিলাম।
আমরা যদি একটা হোম সার্ভার মনে করি, সেখানে কিন্তু আমরা একটা লিনাক্স ওএস নিই, আমরা উবুন্টু অথবা রাসবেরি পাই নেই, আবার অনেক সময় উইন্ডোজ সার্ভারটাও নেই, এটা নিতে পারি। তবে আমাদের যদি স্টোরেজ না থাকে তাহলে আমরা ফাইলগুলো রেখে অথবা সার্ভারটাকে সার্ভার ওএসটা ইনস্টল করতে পারবো না। তো আমাদের স্টোরেজ লাগবে, আর স্টোরেজটা হচ্ছে হোস্টিং। স্পেস স্পেস বলতে আমরা স্টোরেজটা বুঝছি স্পেস খালি জায়গা, এরকম একটা বুঝেছি। তবে কোনো ফাইল রাখলে তা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায়। এই যে বলেছিলাম দ্রুতগতি ইন্টারনেট সম্পূর্ণ সংযুক্ত থাকে, দ্রুতগতি ইন্টারনেট সংযুক্ত থাকার কারণে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায়। এটা স্লো হতো তাহলে কিন্তু পৃথিবীর সব জায়গা থেকে অ্যাক্সেস করা যেত ইন্টারনেটে, তবে অনেক লেজি হয়ে যেত, এটা অনেক স্লো করতো, যার কারণে আপনার মন বসতো না। সেজন্য দ্রুতগতি ইন্টারনেট ব্যবহার করা হয় এই ওয়েবসাইটের জন্য বা সার্ভারের জন্য, হোস্টিং এর জন্য। বেশিরভাগ 3 সেকেন্ড একটি ওয়েবসাইট ঢোকার সাথে সাথে বা 3 সেকেন্ডের মধ্যে জিনিসটা লোড হয়, তাহলে বলা যায় ইন্টারনেট বা এটির স্পিড মোটামুটি ভালো আছে। মোটামুটি না, ফুললি ভালো আছে বলা যায়। তো আমরা যদি ফাইলগুলো ডাউনলোড করি সেগুলো কিন্তু এই হোস্টিং এর স্পেসে রাখা, এই ফাইলগুলো আমরা ডাউনলোড করতে পারি অথবা তথ্য ডাটাবেস গুলো দেখতে পারি, তথ্যপত্র ডাটাবেস ফাইল দেখতে পারি। এখানে 24 ঘন্টা দ্রুত সম্পূর্ণ ইন্টারনেট এবং অনেক লোক কাজ করে। অনেক বড় বড় সার্ভার গুলো রাখা হয় যে জায়গায়, এগুলো তো আর ভার্চুয়াল হলেও তো একটা মেশিন প্রয়োজন হয়। তো অনেক বড় বড় সার্ভার মেশিন বা স্টোরেজের জন্য যে মেশিনগুলো ব্যবহার করা হয়, নাম জানি না সঠিক, স্টোরেজের জন্য যে সার্ভারগুলো ব্যবহার করা হয় সেগুলো একটি বড় রুমে অনেকগুলো একসাথে থাকে, সেখানে অনেক হিটের কারণে এখানে আগুন ধরারও একটি সমস্যা থাকে, যার কারণে 24 ঘন্টায় অনেক লোক দ্বারা এটিকে নিয়ন্ত্রণ করতে হয়, কুল রাখতে হয়, ইন্টারনেট সুবিধাও সবসময় রাখতে হয়। ঠিক আছে, আমাদের হোয়াট ইজ হোস্টিং সম্পূর্ণ হলো। নেক্সট, টাইপস অফ হোস্টিং। এখানে ফ্রি হোস্টিংটা কিন্তু সবাই ব্যবহার করে না, তাকে আমি রাখলাম। বিনামূল্য হোস্টিং মানে হচ্ছে আমরা বিনামূল্যে বা ফ্রিতে 2-3 জিবি বা 5 জিবি আমরা ফ্রি হোস্টিং নিতে পারি বিভিন্ন সাইট থেকে। তো শেয়ার্ড হোস্টিং যেখানে হচ্ছে একটা বড় হোস্টিং থেকে অথবা একটা সার্ভার থেকে বিভিন্ন লোকেরা বা বিভিন্ন পার্সনে বিভিন্ন ওয়েবসাইট, যেটা বলে বিভিন্ন ওয়েবসাইট একটি সার্ভার বা হোস্টিং থেকে চলে, যেটিকে বিভিন্ন ইউজার পাসওয়ার্ড দিয়ে একটা ছোট ছোট ভাগে আমরা আলাদা করে নিই, যেটাকে বলে শেয়ার্ড হোস্টিং। শেয়ার করে আমরা ব্যবহার করি ইউজার পাসওয়ার্ড দিয়ে, আলাদা অ্যাকাউন্ট তৈরি করে আমরা শেয়ার করে নিই একটা সার্ভারকে। আর ডেডিকেটেড হোস্টিং যেটা হচ্ছে আমরা যেটা বলছি একটা সার্ভারকে আলাদা করে নিই, তো এখানে কিন্তু সম্পূর্ণ সার্ভারে আপনি নিতে পারবেন, এখানে কেউ আলাদা করতে পারবে না আপনি ব্যতীত। হ্যাঁ পারবে হোস্টিং প্রোভাইডাররা, তবে তারা করবে না আশা করি, যদি তারা ভালো হয়। তো এই ডেডিকেটেড হোস্টিং কিন্তু সম্পূর্ণ একটি সার্ভার বা হোস্টিং যা একটি মাত্র ওয়েবসাইটের জন্য বরাদ্দ করা থাকে। শেয়ার্ড হোস্টিং এ একটি সার্ভারে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট একসাথে রান করা যায়। তো এই শেয়ার্ড হোস্টিং কিন্তু বেশি ট্রাফিক হলে এটি ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ডেডিকেটেড হোস্টিং হচ্ছে আপনার অনেক ট্রাফিক হয় যে সকল ওয়েবসাইটে এবং দ্রুত লোড হয় এই ডেডিকেটেড হোস্টিং এ, এটা তো হয় যদি ফাইল কম হয়। তো ভিপিএস হোস্টিং এ আমরা অনেকে শুনে থাকি ভিপিএস, উইন্ডোজ ভিপিএস, লিনাক্স ভিপিএস। ভিপিএস মানে হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, মানে নিজের জন্য একটি ভার্চুয়াল কম্পিউটার বলতে পারেন এটা ভিপিএস সার্ভার। এখানে কিন্তু আপনারা চাইলে
আপনার ফাইলগুলো রেখে, যদি লিনাক্স হয় তাহলে ভালো হয়। ফাইলগুলো রেখে এখানে যেই আপনার ভিপিএস এর আইপিটা দিয়ে আপনি ইন্টারনেটলি অ্যাক্সেস করতে পারবেন এই ভিপিএস এর মাধ্যমে। লিনাক্স উবুন্টুটা বেশি পাওয়া যায়। এই উবুন্টুতে আপনি একটি ফাইল রাখবেন, তারপর অ্যাপাচের মাধ্যমে সেটিকে এই অ্যাপাচে ওয়েব সার্ভারের মাধ্যমে রান করে তারপর আপনি ওই ভিপিএস এর পাবলিক আইপির মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে এটি অ্যাক্সেস করতে পারবেন। এটিও কিন্তু আপনার হোম সার্ভারের মতো কাজ করবে, তবে এটি হোম সার্ভার ফ্রিতেও করা যায়, কোনো মাসিক ফি লাগবে না, কিন্তু এটাতে মাসিক ফি পড়ে। তারপর হচ্ছে ক্লাউড হোস্টিং কিন্তু বেশিরভাগ ব্যবহার হয় ডাটাবেজের ক্ষেত্রে, যে ক্লাউডের সাথে সাথে ডাটা সেভ হয়ে যায়। তবে এটি আপনার ওয়েবসাইট তৈরির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যায়। ক্লাউডের একটি বিশেষ এ, সুবিধা হচ্ছে এটি বিভিন্ন জায়গায় এটি সেভ হয়ে থাকে, যার কারণে এটি হ্যাক এবং ক্র্যাশ হওয়ার ঝুঁকিটাও কিন্তু কম থাকে। বিভিন্ন সার্ভারে গিয়ে এটি সেভ হয় এবং ডাটা আসার ক্ষেত্রেও কিন্তু অত একটা সময় লাগে না, সম্পূর্ণ ইন্টারনেটের উপর ভিত্তি করে চলে। তবে এটি একদম সিকিউর ভাবে বলা যায় যে একদম বিশেষভাবে বলা যায় ক্লাউড হোস্টিং অন্যান্য হোস্টিং থেকে অনেকটাই সিকিউর, যা বিভিন্ন সার্ভারে গিয়ে আপনার ফাইলগুলো রাখে, আপনার ডাটাগুলো রাখে। দেন নেক্সট আছে ডোমেন। হোয়াট ইজ ডোমেন নেম? তো ডোমেন হচ্ছে একটি ওয়েবসাইটের ঠিকানা বা আইপি বলতে পারি, যেটা আমি এখানে লিখি নাই। আইপি, তো আমি যেরকম বলেছি হোস্টিং এর একটি সার্ভার থাকে এবং ভিপিএস উবুন্টু ভিপিএস এর পাবলিক আইপি, এই পাবলিক আইপিটাই কিন্তু হচ্ছে আপনার ডোমেন। তো আমরা সবাই কিন্তু এই নাম্বারগুলো মনে রাখতে পারি না। একটি আইপি যেমন হচ্ছে আইপি 8.8.8.8, বলতে গেলে উল্টপাল্ট হয়ে যায়। আমি যদি লিখে দেখাই, তো এটা হচ্ছে একটি আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে গুগলের একটি ডিএনএস, এটিকে আমরা বলতে পারি আইপি। এটি হচ্ছে একটি আইপি, এটি গুগলের। তো এই আইপিটা মনে আছে, তাই বলে এমন না যে সবগুলো আইপি আমাদের মনে থাকবে। তো আমাদের যেহেতু অনেক অনেক ওয়েবসাইট ভিজিট করতে হয় প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন কাজের কারণে, তাই আমাদের অবশ্যই এতগুলো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মনে থাকবে না, এলোমেলো অনেকগুলো সংখ্যা। যার কারণে আমরা একটি ডোমেইন নেম ব্যবহার করি, যেমন হচ্ছে google.com। একটি ডোমেইন নেম যার মাধ্যমে ব্যবহারকারী আপনার ওয়েবসাইট খুঁজে পাবে বা যে কোনো ওয়েবসাইট খুঁজে পাবে এই একটি ডোমেইন নেমের মাধ্যমে। আর ডোমেইন নেমের আইপি অ্যাড্রেস ব্যবহার করেও আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে বা যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে করা যায়। কিন্তু এই আইপি অ্যাড্রেস ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু সবগুলো ওয়েবসাইটে বর্তমানে ভিজিট করা যায় না আইপি অ্যাড্রেস ব্যবহার করে। কিছু কিছু ওয়েবসাইটে আইপি অ্যাড্রেস ব্যবহার করে ভিজিট করা যায়। তো উল্লেখযোগ্য করার মতো আমার কাছে বর্তমানে কিছুই নেই। তো তারপরে বলে দিলাম সবগুলো ওয়েবসাইটে বর্তমানে আইপি অ্যাড্রেস ব্যবহার করে ভিজিট করা যায় না। তো আপনার সময়গুলো নষ্ট না হয় এই একটি এক্সপেরিমেন্টের কারণে, তো আপনি টিউটোরিয়াল হেলথ নামে একটি লুপে পড়ে যাবেন। তো আবার যদি টপিকে ফিরে আসি, আবার যদি একটি রিভিউজ দিই, ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের ঠিকানা যার মাধ্যমে ব্যবহারকারী আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে, যেমন google.com। আবার ডোমেইন নেমের পরিবর্তে আইপি অ্যাড্রেস ব্যবহার করেও আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে বা যে কোনো ওয়েবসাইট ভিজিট করা যায় এই আইপি অ্যাড্রেস ব্যবহার করে। তো আমরা আইপি অ্যাড্রেস বা ডোমেইন নেমের
ইতিহাসটা জেনে গেলাম। নেক্সটে গেলে এই যে ইউআরএলটা পেয়ে গেলাম। এটা আমি ভিডিওটা স্টার্ট করে আমার মনে হয়েছে যে আমি এই অংশটা তৈরি করি নাই, যার কারণে ঝটপট আমি তৈরি করে ফেললাম, যার কারণে অত একটা সুন্দর তৈরি করতে পারলাম না। তার মানে একটি ডোমেন, একটি ইউআরএল প্রথমে থাকে https বা http, এখানে s থাকে না, এখানে s আছে। কিছু কিছু সাইটে http থাকে যেটা সিকিউর নয়। https মানে হচ্ছে এটা SSL ধারা SSL সার্টিফিকেট দ্বারা ওই ওয়েবসাইটটি সিকিউর হয়েছে। মানে একটি তালার মতো চিহ্ন থাকে https ওয়েবসাইটগুলোতে, যার মানে হচ্ছে এটি SSL আছে। আর যেই সাইটগুলো তালার মতো আবার এরকম একটা ক্রস ও দাগ দেওয়া আছে, সেটা HTTP দেখবেন আপনারা, বা তালার বদলে অন্য কোনো চিহ্ন নট সিকিউর লেখা উঠে, সেটা হচ্ছে আপনার SSL সার্টিফিকেট নেই। তারপর আপনার রয়েছে docs.google.com, যেটি google.com একটি সেবা। HTTP অথবা HTTPS এটি হচ্ছে একটি প্রোটোকল। তারপর docs.google.com, তারপর স্ল্যাশ দিয়ে ওখানে বিভিন্ন নাম বা লেখা থাকতে পারে ABCDXYZ, তো হচ্ছে আপনার ফাইল। তারপর হচ্ছে ডট দিয়ে পিএসপি, এজেক্স, HTML ইত্যাদি থাকে, সেটা হচ্ছে ফাইল এক্সটেনশন। যেটা আমাদের ডোমেনের শেষও আছে .com, .bd, .mil, .gov, .xyz, এইরকম কিছু। তো এখানে আমরা একটা নাম হচ্ছে প্রোটোকল জানি, দেন হচ্ছে ডক্স। এই ডক্সটা পরে একটু ডট আছে, তারপরে হচ্ছে গুগল, যেটা আমাদের মেন ওয়েবসাইটের নাম, তারপর ডট দিয়ে একটু ডোমেন। তো এখানে google.com যেটা মেন ওয়েবসাইটের নাম, সেটা হচ্ছে ডোমেন নেম, এবং এই ডোমেন নেমের আগে ডট জিএ যে লেখাটা থাকবে সেটা হচ্ছে সাবডোমেন বা থার্ড লেভেল ডোমেন। আমরা এটাকে সাবডোমেন বলে পরিচিত বেশি। থার্ড লেভেল থেকে এরপর .com দিয়ে যেটা থাকে সেটা হচ্ছে টপ লেভেল ডোমেন। .com এর বদলে .com.bd থাকে, সেটা হচ্ছে টপ লেভেল ডোমেনের পরে হচ্ছে কান্ট্রি লেভেল ডোমেন পরবর্তীতে আছে। তো আমরা এখানে জানলাম প্রোটোকল HTTP বা HTTPS, HTTP SSL সার্টিফিকেট নেই, তার মানে এটি সিকিউর না। HTTPS SSL সার্টিফিকেট আছে, তার মানে এটি সিকিউর। তারপর docs.google.com, .com হচ্ছে টপ লেভেল ডোমেন, এর আগেরটি হচ্ছে ডোমেন নেম, তারপর এর আগের ডটটি হচ্ছে, ডটের পরের অংশ হচ্ছে সাবডোমেন বা থার্ড লেভেল ডোমেন। তো এই পর্যন্ত আমাদের শেষ 6 পেজ হলো। আরো কিছু টাইপস অফ মেন, মানে ডোমেনের প্রকারভেদ, যেমন এখানে আছে টপ লেভেল ডোমেন, কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, জেনেরিক টপ লেভেল ডোমেন, সেকেন্ড লেভেল ডোমেন, থার্ড লেভেল ডোমেন। তো টপ লেভেল ডোমেন তো আবার 3 প্রকার আছে, তা আমরা এখানে বুঝতে পারলাম, বাট এটা ধরা হয় না, এটা বলতে পারি বোঝার ক্ষেত্রে। তো প্রথম টপ লেভেল ডোমেনটা হচ্ছে .com, .net, .org, wikipedia, .org, বাট বা google.com, facebook.com ইত্যাদি। কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, যেমন হচ্ছে .com, .bd, মানে
কান্ট্রি কোড টপ লেভেল ডোমেনের আগে কিন্তু একটি টপ লেভেল ডোমেন থাকতে পারে। কান্ট্রি কোড টপ লেভেল ডোমেনের আগে একটি টপ লেভেল ডোমেন থাকে, ঠিক আছে। টপ লেভেল ডোমেনের পরে বসে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। ডট ইন ডট বিডি ডট ইউএস ডট সিএ বা বিভিন্ন কান্ট্রিকে সংক্ষিপ্ত কোডে বলা হয়। এটি হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, যেমন google.com.bd। এখানে গুগল এটা হচ্ছে সেকেন্ডারি লেভেল ডোমেন বা ডোমেন নেম। .com টপ লেভেল ডোমেন, .bd কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন। এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেই, শুধুমাত্র কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন আগেই কিন্তু একটি টপ লেভেল ডোমেন বসে। একটি টপ লেভেল ডোমেনের পরে শুধুমাত্র একটি কান্ট্রি কোড টপ লেভেল ডোমেনই বসতে পারবে। তারপর জেনারিক টপ লেভেল ডোমেন, এখানে কিন্তু কোনো কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন অথবা টপ লেভেল ডোমেন ব্যবহার করা হয় না। এখানে এইগুলো যেভাবে আছে এভাবেই বসে, এর আগে পরে কিছু বসে না, আগে সেকেন্ড লেভেল ডোমেন বসে। .gov মানে হচ্ছে সরকারি, .bd বাংলাদেশ, .mil হচ্ছে এটা মিলিটারিদের জন্য, .edu এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, .bd এটা কান্ট্রি কোড, এটা বাংলাদেশ দিয়ে বুঝেছি। ইন্ডিয়া, ইউএস, কানাডা, পাকিস্তান, চায়না ইত্যাদি হতে পারে। এগুলি কিন্তু নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য বরাদ্দকৃত। যেমন .gov এটা শুধুমাত্র সরকারিদের জন্য, অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে না। .mil এটি মিলিটারিদের জন্য, অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না। .edu এটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না। সেকেন্ড লেভেল ডোমেন, সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে টপ লেভেল ডোমেন অথবা জেনেরিক টপ লেভেল ডোমেনের আগে আমরা যেই লেখাটি পাই বা মেইন ওয়েবসাইট নেমটা পাই, যেটাকে আমরা এর আগে ডোমেন নেম হিসেবে পরিচিত হয়েছি, এটি হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেনস। এবং থার্ড লেভেল ডোমেন হচ্ছে আগে যা বলেছিলাম এর টপ লেভেল অথবা জেনেরিক টপ লেভেল ডোমেন এর আগে ডটের আগে বসে হচ্ছে ডোমেন নেম বা সেকেন্ড লেভেল ডোমেন। সেকেন্ড লেভেল ডোমেন আগে ডট, তারপর ডটের আগে আরেকটি নাম বা ফাইল এক্সটেনশন www ছাড়া, যেমন এখানে ডক্স যেটি গিটহাবের ডকুমেন্ট কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো এই ডক্সে থাকে। গিটহাব হচ্ছে একটি মেন ওয়েবসাইটের নেম, গিটহাব মেন ওয়েবসাইটটার নেম, যেটাকে আমরা ডোমেন নেম অথবা থার্ড লেভেল ডোমেন নামে পরিচিত। ডক্স এটা এটা সেকেন্ড লেভেল ডোমেন, এটা সেকেন্ড লেভেল ডোমেন নামে পরিচিত অথবা ডোমেন নেম নামে পরিচিত। এবং এটা হচ্ছে ডক্স, যেটা আমরা থার্ড লেভেল অথবা সাবডোমেন হিসেবে আমরা পরিচিত। তো আমরা এই প্রথমে এই ডোমেনটাকে জানার সময় হোয়াট ইজ ডোমেন নেম বলেছি, আমরা হোয়াট ইজ ডোমেনটা বলতে পারতাম। হোয়াট ইজ ডোমেনই হতো আসল বা সঠিক, তবে আমরা হোয়াট ইজ ডোমেন নেমটা বেশি পরিচিত, এই জন্য আমি হোয়াট ইজ ডোমেন নেম বলেছি বা লিখেছি। এবং এখানে যে ডোমেন নেমটা সেটা হচ্ছে এই মাঝের এই অংশটার নাম, ডোমেন নেম অথবা সেকেন্ড লেভেল ডোমেন বলা হয়। এরপর আমরা আগে সম্পূর্ণ সারাংশটা বলে দেই।
ওকে, ডোমেইনের ধরনগুলোর মধ্যে একটি হচ্ছে টপ লেভেল ডোমেন, যেগুলো হচ্ছে .com, .net, .org, এগুলো একেবারে লাস্টে বসে ডোমেনে। কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, যেগুলো টপ লেভেল ডোমেনের পরবর্তীতেই বসে, শুধুমাত্র এর আগে বসে না। এবং টপ লেভেল ডোমেনের পরে কেবলমাত্র ডট এর কান্ট্রি কোড টপ লেভেল ডোমেনগুলো আমরা নিতে পারি। এবং এই না, কান্ট্রি কোড টপ লেভেল ডোমেনের আগেই শুধুমাত্র টপ লেভেল ডোমেন সে বসতে পারবে, অন্য কোনো ডোমেন বসতে পারবেন না। এখানে যে আমরা গভ লিখতে পারছি, এইটা সম্পূর্ণই একটা ডোমেন। এই গভটাকে আমরা আলাদা কোনো ডোমেনে পড়ি না, বা আলাদা কোনো ডোমেনে পড়ে না। এটি টপ লেভেল ডোমেন হচ্ছে .com, .net, .org, etc. .xyz। কান্ট্রি ও টপ লেভেল ডোমেন .in, .bd, .us, .ca, যেগুলো কান্ট্রি কোডকে আমরা ডোমেনে ব্যবহার করি। জেনেরিক টপ লেভেল ডোমেন, এগুলো সবাই ব্যবহার করতে পারে না, স্পেসিফাইক প্রতিষ্ঠান অথবা ব্যক্তি পার্সন ব্যবহার করতে পারে। যেমন .gov হচ্ছে সরকারি ওয়েবসাইট, .mil হচ্ছে মিলিটারি ওয়েবসাইটের জন্য, মেইল .bd সম্পূর্ণ একটি ওয়েবসাইট ডোমেন। .e .edu.bd সম্পূর্ণ একটি ডোমেন, এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এখানে বিডি জায়গায় ইউএসসিএ, আইএনপিকে ইত্যাদিও থাকতে পারতো, আমরা বিডি দিয়েছি। সেকেন্ড লেভেল ডোমেন, এটা হচ্ছে জেনেরিক টপ লেভেল ডোমেন, এবং টপ লেভেল ডোমেনের আগে মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন, যেটা আমরা আগের পেজে এই ডোমেন নেম নামে পরিচিত হয়েছে। এবং এটি হচ্ছে টপ লেভেল ডোমেন। থার্ড লেভেল ডোমেন হচ্ছে ডগস, এখানে হচ্ছে ডগস থার্ড লেভেল ডোমেন বা সাব ডোমেন। টপ লেভেল ডোমেন এর পরে সেকেন্ড লেভেল ডোমেন বা ডোমেন নেম বসে। এই ডোমেন নেম বা সেকেন্ড লেভেল ডোমেনের আগেই যেই www ছাড়া যেগুলো বসে, যে নামগুলো বসে, সেগুলো হচ্ছে থার্ড লেভেল ডোমেন। এই মাঝের অংশ হচ্ছে ডোমেন নেম, প্রথম অংশ হচ্ছে থার্ড লেভেল ডোমেন বা সাব ডোমেন, লাস্টের অংশ টপ লেভেল ডোমেনস। এই টপ লেভেল ডোমেন বা লাস্টের এই অংশটাকে আমরা ডোমেন এক্সটেনশনও বলি। এখন এখানে এই কম, ওয়ার্জি, আইএন, বিডি, গভ, মিল, এগুলো মানে কি, এই নামগুলো কেন ব্যবহার করা হয় বলে দিই। এই সবগুলো এই এক্সটেনশনের একটি মানে আছে। যেমন .com এর একটি মানে হচ্ছে কমার্শিয়াল, কমার্শিয়াল কম ব্যবহার করা হয়, কমার্শিয়াল ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। .org একটি অর্গানাইজেশন ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। .in, bd, USA, টি ইন্ডিয়া, বাংলাদেশ, ইউএসএ বা আমেরিকা, সিএ কানাডা, এই সকল দেশে ব্যবহার করা হয়। গভ হচ্ছে গভর্নমেন্টের গভ, মিল মিলিটারি মিল, এডুকেশন ইডিও। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাংলাদেশি ডোমেন প্রোভাইডার। শুধু ডোমেন লিখছি, হোস্টিং লিখতে মনে নেই, সেটাই ডোমেন অ্যান্ড হোস্টিং প্রোভাইডার হবে। আপনারা এটি স্ক্রিনশট নিতে পারেন অথবা পজ করে ভালো করে পড়তে পারেন। আমি তারপরে একটা একটা করে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে হোস্ট সাবা,
আলফানেট, একজন হোস্ট, হোস্টিং বাংলাদেশ, ওয়েব হোস্ট বিডি, ঢাকা ওয়েব হোস্ট, ড্রিমল্যান্ড আইটি, হোস্ট ইভার, জানি না, পড়ে নেবেন, XEONBD, হোস্টমাইট, তারপর পুতুল হোস্ট। পুতুল হোস্টের নামটা আমি প্রথমে লিখতে ভুলে গেছিলাম, তারপরে আমি 11 নম্বরে এসে আমার লাস্টে ভিডিও শুরু করার সময় মনে হয় যখন আমি ওই বডি পার্টগুলি লিখছিলাম ইউআরএল, তখন আমি দেখতে এসে এই পুতুল হোস্টের কথা মনে হয়েছিল, তখন আমি এটা লিখে ফেলি, যার কারণে 10-এর বদল 11টা হয়ে গেছে। তো আমি 10টা রাখতে চেয়েছিলাম। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আবারও বলে দিই, আজকে ভিডিওতে আমরা কি কি দেখেছি। এ ডোমেন কি এটা দেখেছি, টাইপস অফ হোস্টিং, হোস্টিং কি দেখেছি, হোস্টিং এর প্রকারভেদগুলো দেখেছি, ডোমেন কি এটা দেখেছি, বডি পার্টস অফ ইউআরএল দেখেছি। এবার বলে দেই, ইউআরএল বদলে ডোমেন লিখেছি ভুলে। তো টাইপস অফ ডোমেন দেখেছি, টপ বাংলাদেশ ডোমেন অ্যান্ড হোস্টিং প্রোভাইডার গুলো দেখেছি, 11টি গুলো আমি দেখেছিলাম। এবং আমরা আরো দেখেছি ডোমেন এক্সটেনশন গুলোর মানে কি। আজকে ভিডিও এই পর্যন্তই, এবং আমরা পরবর্তীতে এই ওয়েব রিলেটেড আরো বিভিন্ন জিনিস নিয়ে আসবো। তো পরবর্তীতে আমরা ওয়েব রিলেটেড আরো বিভিন্ন কিছু দেখার চেষ্টা করব, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখতে চলছি যে ব্লগের মাধ্যমে আমরা কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারি, এরকম একটা ডিজাইনের। যদি এখানে কিছু এখন আপলোড করিনি, শুধুমাত্র শপিং সাইটের